গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ 10ম পর্ব। খেতে বসে রিনা বলল, কিছু বলবে লায়লা? লায়লা বলল, না তো। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। কিছু বলতে চাই না, বলবো আবার কি। ভাবি, তুমি কি কখনো মাড ট্রিটমেন্ট করেছো? মাড ট্রিটমেন্টটা কি? মাড ট্রিটমেন্ট হচ্ছে ভাবি অদ্ভুত একটা জিনিস। মুখের চামড়া ঠিক করার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। কি করতে হয় শোনো। কিছু এঁটেল মাটি নিতে হয়, কাগজি লেবুর রস, জাম পাতার রস আর সামান্য ফিটকিরি মিশিয়ে এঁটেল মাটিটাকে কাদা বানাতে হয়। খুব মিহি কাদা, প্রয়োজনে শিলপাটায় বেটে নেওয়া যায়। তারপর সেই মিহি কাদাটা মুখে মেখে ঘুমিয়ে পড়তে হয়। সকালবেলা মুখ ধুয়ে ফেলা। সপ্তাহে একদিনও যদি করা যায় তাহলে মুখে কোনোদিনও রিঙ্কেলস পড়ে না, চামড়া হয় উজ্জ্বল এবং সফট। লায়লা আপন মনে কথা বলে যাচ্ছে। রিনা মনে মনে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মেয়েটা কি সুখেই না আছে। পৃথিবীর কোনো সমস্যাই তাকে স্পর্শ করে না। সে আছে নিজের মতো। সাজগোজের সামান্য উপকরণ পেলেই সে তৃপ্ত। সংসার চলছে না, একটা ভাইয়ের চাকরি নেই, তার নিজের বিয়ের কিছু হচ্ছে না, তাতে কি? ভাবি, তুমি আমাকে খানিকটা এঁটেল মাটি জোগাড় করে দেবে? তুমি মার ট্রিটমেন্ট করে কি করবে? তোমার মুখের চামড়া তো এমনিতেই উজ্জ্বল। আয়নায় দেখো না নিজেকে। দেখি তো, সারাক্ষণই তো আয়নায় দেখি। আমার নিচের ঠোঁটটা ভাবি একটু বেশি মোটা, আর একটু কম মোটা হলে ভালো লাগতো। মোটা ঠোঁটের আলাদা সৌন্দর্য আছে। এটা কিন্তু ভাবি ঠিকই বলেছ। পুরুষেরা মোটা ঠোঁট পছন্দ করে। মোটা ঠোঁটের মেয়েদের খুব সেক্সি লাগে তো, এই জন্যে। হাসান ভাত খাবে না, তার জ্বর এসেছে। রিনা গায়ে হাত দিয়ে দেখেছে, আসলেই জ্বর, বেশ ভালো জ্বর। রিনা খাওয়া শেষ না করেই উঠে পড়ল। রুচি হচ্ছে না। প্লেট ভর্তি ভাত রেখে উঠতেও কষ্ট হচ্ছে। ছোটবেলায় মা বলতেন, না খেয়ে ফেলে রাখা প্রতিটা ভাত 70টা করে সাপ হয়ে দংশন করবে। সেই স্মৃতি বোধহয় মনে রয়ে গেছে। ভাবি, তোমার কি কোনো কারণে মন খারাপ? না, মন সবসময় ভালো রাখতে হবে ভাবি। মন খারাপ হলে শরীরের উপর তার এফেক্ট হয়। চোখের নিচে কালি পড়ে, মুখের চামড়া টামড়া চিমসে মেরে যায়, মাথার চুলও পাতলা হয়ে যায়। এই জন্যই কি তুমি কখনো মন খারাপ করো না? অনেকটা তাই। আমি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করি ভাবি। দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের পদ্ধতি একসময় তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। আমি সবসময় ভয়াবহ দুশ্চিন্তায় থাকি। তোমাকে দেখে অবশ্য তা বোঝা যায় না, তবে একসময় বোঝা যাবে। হঠাৎ একদিন দেখা যাবে তুমি বুড়ি হয়ে গেছো, তোমার চামড়ায় রিঙ্কেলস পড়েছে। তখন মাড ট্রিটমেন্ট করব, তাছাড়ার উপায় কি? ভাবি, কমলার মতো দেশে যাচ্ছে, ওকে বলেছি কিছু এঁটেল মাটি নিয়ে আসতে। রিনা শঙ্কিত গলায় বলল, দেশে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমাকে তো বলল তার শরীর নাকি টিকছে না। কি সর্বনাশের কথা! এক বস্তা এঁটেল মাটি নিয়ে এলে আমাদের অনেক দিন চলে যাবে। রিনা চা বানাতে বসেছে। লায়লা তার পাশে বসে অনবরত কথা বলে যাচ্ছে। রিনার মনে হল লায়লা তার মার স্বভাব পেয়েছে। দুজনেই কথা বলতে পছন্দ করে। যাকে কথাগুলো বলা হচ্ছে সে শুনছে কি শুনছে না তা নিয়ে মাথা ঘামায় না। তারেক গোসল শেষ করে তার ভাইয়ের ঘরে উঁকি দিল। কিছুক্ষণের মধ্যেই চা আসবে। চায়ের সঙ্গে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। সিগারেটের অভ্যাসটা বোধহয় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সিগারেট খেতে ইচ্ছে করে। একটা প্যাকেট কিনে আলমিরাতে রেখে দিতে হবে। হাসানের ঘরে বাতি জ্বলছে। সে আধশোয়া হয়ে আছে। সন্ধ্যা থেকেই তার মাথায় যন্ত্রণা হচ্ছিল। এখন যন্ত্রণাটা বেড়েছে। জ্বর এসেছে। জ্বরটা কত কে জানে। মনে হচ্ছে আজ রাতে ঘুম হবে না। আর ঘুম হলেও হাঁসের স্বপ্নটা দেখবে। তোর শরীর খারাপ নাকি রে? না।
মুখটুক শুকিয়ে কেমন হয়ে আছে। তোর কাছে সিগারেট আছে? থাকলে একটা দে তো। হাসান প্যাকেট বের করল, একটা সিগারেট বের করে ভাইয়ের দিকে দিল। তারেক বলল, আরেকটা দে, বিছানায় শুয়ে শুয়ে খাবো। তোমার দেখি সিগারেটের নেশা হয়ে যাচ্ছে। তারেক হাসল। হাসানের মনে হলো তার ভাইকে আজ খুশি খুশি লাগছে। তাকে দেখে মনে হচ্ছে তার জীবনে আনন্দময় কোনো ঘটনা ঘটেছে। ভাইয়া বসো। তোর ভাবিকে বলেছিলাম চা দিতে, ভুলে গেছে কিনা কে জানে। ভাবি ভুলবে না। তুই খাবি? তুই খেলে রিনাকে বলে আসি। আমি খাবো না, তুমি খাও। তারেক বসল, আরাম করে সিগারেট ধরালো। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর চাকরির ব্যাপারে আজ কথা বললাম। কার সঙ্গে? লাবণীর সঙ্গে। লাবণীর আপন মামা কমার্স মিনিস্টার, তাদের হাতে অনেক চাকরি। লাবণীর চাকরির ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। আজও কি তুমি ওই মহিলার বাসায় গিয়েছিলে? হ্যাঁ। প্রায় কি যাও? প্রায়ই যাব কি, মাঝে মধ্যে যাই। দুঃখী মেয়ে তো, আমার সঙ্গে কথা বললে মনে শান্তি পায়। আজ ওর হাজব্যান্ডের মৃত্যু দিবস ছিল, সেই উপলক্ষে মিলাদ। ও, লাবণীকে চিটাগাং বদলি করে দিয়েছে, সামনের সপ্তাহে চলে যাবে। অফিসের কাণ্ড কারখানা দেখ, একটা মহিলা হুট করে তাকে চিটাগাং বদলি করে দিল। ওনার মামাকে দিয়ে বলালেই বদলি রদ হয়ে যাবে। লাবণী অবশ্য চিটাগাং যেতে চাইছে, সেখানে কোয়ার্টার পাবে, নিজের মতো করে থাকতে পারবে। অবশ্যই আজকাল সোসাইটি যা হয়েছে, একজন মহিলার পক্ষে একটা বাচ্চা মেয়ে নিয়ে একা থাকা মুশকিল, তার উপর আবার বিধবা। একা একা চিটাগাং যেতেও ভয় পাচ্ছে। আমি বলেছি পৌঁছে দেব। তোমার যাওয়াটা ঠিক হবে না ভাইয়া। এত জিনিসপত্র নিয়ে একা একা যাবে কিভাবে? দরকার হলে আমি পৌঁছে দেব। তোর সঙ্গে কেন যাবে? তোকে সে চেনে নাকি? আমাকেই যেতে হবে। তোর ভাবিকে বলবো দুদিনের একটা ট্যুর পড়ে গেছে। হাসান গভীর বিস্ময়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কিরকম সহজ সরল ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, যেন জীবনের জটিলতা বলে কিছু নেই। জীবনটা শান্ত দিঘির জলের মতো। রিনা চায়ের কাপ নিয়ে উপস্থিত হল। তুমি এখানে? আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তারেক আনন্দিত গলায় বলল, হাসানের সঙ্গে গল্প করছিলাম, ওর চাকরির একটা লাইন পাওয়া গেছে। লাবণীর এক মামা হচ্ছেন কমার্স মিনিস্টার, ফুল মিনিস্টার না, প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রীদেরও অনেক ক্ষমতা। মোটামুটি ধরনের একটা চাকরি ওদের কাছে কোনো ব্যাপারই না। লাবণী বলেছে একটা বায়োডাটা তৈরি করে ওর হাতে দিতে। রিনা গম্ভীর গলায় বলল, ভালো কথা, দিও। তারেক উৎসাহী গলায় বলল, হাসান, তুই সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে 2-1 দিনের মধ্যে আমাকে দিয়ে দিস। সার্টিফিকেট আর মার্কশিটের ফটোকপি দিবি, 2টা পাসপোর্ট সাইজের ছবি, লেটার অফ রেফারেন্স কিছু থাকলে তাও দিবি। আচ্ছা, দেব। আমি যাই, তুই আরাম করে ঘুমো। এত চিন্তা করে কি হবে? রুটি রুজি নিয়ে এত চিন্তা করতে নেই। তারেক চলে যাবার পর হাসান ঘরের বাতি নিভিয়ে দিল। গত রাতে সে এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারেনি। মনে হয় আজও ঘুমোতে পারবে না। কড়া কোনো ঘুমের ওষুধ নিয়ে আসা দরকার ছিল। তিতলি অন্য কোনো একজন পুরুষের সঙ্গে সুখে আছে, গল্প করছে, এই চিন্তাটাই তাকে কষ্ট দিচ্ছে। তিতলি কি নিয়ে গল্প করে? তার গল্প করার বিষয়বস্তুর অভাব হবার কথা না। অতি তুচ্ছ বিষয় নিয়েও সে সুন্দর কথা বলে। বড়লোক স্বামীর ঘর করছে, গানও নিশ্চয়ই এখন শিখবে। সে কি তার স্বামীকে ওই গানটা শোনাবে, যে গানটা তাকে শোনাবার কথা ছিল? গানটার লাইনগুলো কি? আশ্চর্য, এখনো মনে আসছে না। এক কপি গীতবিতান কিনে প্রতিটি গানের প্রথম লাইনের উপর দিয়ে চোখ বুলিয়ে গেলেই গানটা পাওয়া যাবে। হাসান সেটা চাচ্ছে না। তার ইচ্ছা আপনাতেই গানটা তার মনে আসুক। বিধির ডাগর আঁখি?
চরণ ধরিতে দিও না, তাও না। তাহলে গানটা কি? হাসানের মাথা দপদপ করছে। সে উঠে এসে কিছুক্ষণ বারান্দায় দাঁড়াল। ঠান্ডা বাতাস দিচ্ছে, আকাশ পরিষ্কার, চাঁদ আছে, চাঁদটা দেখা যাচ্ছে না। ডান দিকের 7 তলা বাড়ির আড়ালে ঢাকা পড়েছে। তিতলি এবং তার স্বামী কি চাঁদটা দেখতে পাচ্ছে? আচ্ছা, তারা কি জেগে আছে? জেগে থাকারই কথা। নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রীরা চট করে ঘুমোতে যায় না। এক ধরনের মধুর ইনসোমনিয়ায় তারা আক্রান্ত হয়। হাসানের মাথা ধরাটা আরও বেড়েছে। সে বাথরুমের দিকে রওনা হলো। কলের নিচে মাথা দিয়ে সে কলটা অনেকক্ষণ ছেড়ে রাখবে। কলে পানি আছে তো? কদিন ধরে পানির খুব টানাটানি যাচ্ছে। সন্ধ্যা রাতেই পানির ট্যাঙ্ক খালি হয়ে থাকে। আজ কি কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? $100 নোটটা হাসান ভাঙিয়েছে। তার ভাগ্য ভালো, ডলারের দাম হঠাৎ চড়ে যাওয়ায় 3700 টাকা পেয়ে গেছে। 100 টাকার নোটে পাঞ্জাবির পকেট ভর্তি। একটা হাত সবসময় পাঞ্জাবির পকেটে রাখতে হচ্ছে, সবসময় টাকা ছুঁয়ে থাকা। হাসান আজ কিছু উপহার কিনবে। লিটনের স্ত্রীর জন্য ভালো একটা শাড়ি, লিটনের জন্য একটা পাঞ্জাবি, পাজামা, একজোড়া স্যান্ডেল। লিটনের স্যান্ডেলটা দেখে সেদিন খুব মায়া লেগেছিল। উপহারের চেয়ে টাকাটা পেলে তাদের কাজে লাগত। সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় বিয়ে করার যন্ত্রণায় হাসানকে যেতে হয়নি। এটাই বা কম কি? তার জীবনে যা ঘটেছে মনে হয় ঠিকই ঘটেছে। তিতলির ভালো বিয়ে হয়েছে। প্রথম কিছুদিন সে কষ্ট করবে, তারপর সেই কষ্ট গা সওয়া হয়ে যাবে। সব কষ্টই মানুষের একসময় শেষ হয়ে যায়। মানুষের কষ্ট গ্যাস বেলুনের মতো, উঁচুতে উঠতে থাকে, একসময় না একসময় সেই বেলুন নেমে আসতেই থাকে। বেলুন ভর্তি গ্যাস থাকে ঠিকই, তবে গ্যাসের বেলুনকে উড়িয়ে রাখার ক্ষমতা থাকে না। হাসান সুন্দর একটা সিল্কের শাড়ি কিনল। শাড়ি কেনার সময় তিতলির কথা মনে পড়ল। কোন রংটা তিতলিকে মানাবে ভেবে কেনা। শাড়ি পছন্দ করার একটা বুদ্ধিও তিতলি তাকে শিখিয়ে দিয়েছিল। সেই বুদ্ধিটাও খুব সুন্দর। দোকানদার অনেকগুলো শাড়ি মেলে ধরবে, তখন তুমি দেখবে কিছু কিছু শাড়ি তোমার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে, ওই শাড়িগুলোই কিনবে। তিতলি সবসময় মজার মজার কথা বলতো। এখনো কি বলে? লিটনকে তার মেসে পাওয়া গেল। কেরোসিনের চুলায় সে ভাত বসিয়েছে, একটা বাটিতে ডিম ফেটে রেখেছে। ভাত নেমে যাবার পর ডিম ভাজবে। লিটন হাসানকে দেখে লাফিয়ে উঠল। আরে তুই? ভাবিকে দেখতে এসেছি, আমাকে নিয়ে চল। লিটন হাসি মুখে বলল, আশ্চর্য কাণ্ড, আমি গত রাতে স্বপ্নে দেখেছি তুই এসেছিস। খুবই অদ্ভুত একটা স্বপ্ন। দেখি কি, আমি আর শম্পা কক্সবাজার বেড়াতে গেছি। সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে হাঁটছি, হঠাৎ শম্পা চেঁচিয়ে বলল, ওই দেখো তোমার বন্ধু বসে আছে। আমি বললাম, তুমি তো তাকে কোনোদিন দেখোনি, চিনলে কি করে? শম্পা তখন এমন হাসতে শুরু করল, হাসির শব্দে ঘুম ভেঙে গেল। তখন ঘড়িতে দেখি রাত 3টা বাজে। এরপর আর ঘুম হয়নি। রাতে চা বানিয়ে খেলাম, সকালে দোকান থেকে পরোটা এনে খেয়েছি। এখন 11টা বাজে, এর মধ্যেই খিদে লেগে গেছে। ভাত বসিয়েছি। নিজেই রান্না করে খাস? খরচ বাঁচে। অবস্থা কাহিল রে দোস্ত। তুই ভাত খেয়ে নে, আমি বসি। তোকে একটা ডিম ভেজে দিই, খা। না, আমি খাবো না। খা না রে দোস্ত, আমি গরিব মানুষ, এর চেয়ে বেশি কি দেব। দাঁড়া, আমি চট করে একটা ডিম নিয়ে আসি। আমার জন্য কিছু আনতে হবে না, তুই খেয়ে শেষ কর। তোর জন্য একটা পাঞ্জাবি এনেছি, গায়ে দিয়ে দেখতে লাগে কিনা। আমার জন্য পাঞ্জাবি কেন? আমি কি করলাম? তুই বিয়ে করেছিস, ফকির অবস্থায় বিয়ে করে যে সাহস দেখিয়েছিস, সেই সাহসের পুরস্কার। মাই গড, স্যান্ডেলও কিনেছিস নাকি? হ্যাঁ, তোর এখনকার স্যান্ডেল জোড়া দয়া করে আমার হাতে দে, আমি নিজে ডাস্টবিনে ফেলব। এত দামি পাঞ্জাবি, টাকা পেলি কোথায়? তোর কি চাকরি বাকরি কিছু হয়েছে? না। শোন লিটন,
তোদের উপহার দেওয়ার জন্য আমি কিছু টাকা বাজেট করেছিলাম। উপহার কেনার পর কিছু টাকা বেঁচে গেছে, এই টাকাটাও আমি দিতে চাই। কার কাছে দেব? তোর কাছে না তোর স্ত্রীর কাছে? লিটন কথা বলছে না। তার ডিম ভাজা হয়ে গেছে, আগুন গরম ভাত সে কপ কপ করে খাচ্ছে। অভাবের সময় মানুষের খিদে বেশি লাগে, এটা বোধহয় ঠিক। হাসান, তুই যে খুব একটা অদ্ভুত প্রাণী, এটা তুই জানিস? না, তোর বন্ধু বান্ধবরা সবাই কিন্তু এটা জানে। জানলে তো ভালোই। কত মানুষের দোয়া যে তোর উপর আছে। দোয়ায় তো কাজ হয় না। তা হয় না, কাজ হলে আমার দোয়াতেই তোর সমস্যার সমাধান হয়ে যেত। ভালো চাকরি বাকরি করে সুখে ঘর সংসার করতি। আমি সুখী আছি। সুখে থাকলে তো ভালোই। লিটন নতুন পায়জামা পাঞ্জাবি পরল, স্যান্ডেল পরল, হাসি মুখে বলল, আমাকে কেমন দেখাচ্ছে? খুবই ভালো দেখাচ্ছে, শুধু মুখে খোঁচা খোঁচা দাড়িটা সমস্যা করছে। ভালো মতো শেভ কর। নাপিতের দোকানে শেভ করব। সম্পাজ কি যে খুশি হবে। ওর খুশি খুশি মুখ চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 4 দিন তার সঙ্গে দেখা হয়নি। কেন? খুবই লজ্জার ব্যাপার, তোকে বলতেও লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলার দরকার নেই। না শোন, তোকে না বললে আর কাকে বলবো। হয়েছে কি, শেষবার যখন শম্পার সঙ্গে দেখা হলো, হঠাৎ সে খুব লজ্জিত ভঙ্গিতে বলল, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি বললাম, কত? সে বলল, 500 দিলেই হবে। আমি বললাম, আজকে তো সঙ্গে নেই, পরের বার যখন আসবো নিয়ে আসবো। টাকার জোগাড় হয়নি, তাই যাওয়া হয়নি। আজ তুই যখন বললি উপহার কেনার পর কিছু টাকা বেঁচেছে, তুই টাকাটা দিয়ে দিতে চাস, তখন আমার চোখে পানি এসে গিয়েছিল। তুই বোধহয় লক্ষ্য করিসনি, আমি সেই সময় ডিম ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পুরুষ মানুষের চোখের পানি কাউকে দেখাতে নেই। শম্পা শাড়ি দেখে ছেলে মানুষের মতো খুশি হলো, কয়েকবার বলল, আশ্চর্য, এত সুন্দর শাড়ি, এত সুন্দর রং। লিটন বলল, যাও তো, তুমি শাড়ি পরে আসো, আর এই খামটা রাখো। খামে কি? 1000 টাকা আছে, রেখে দাও, টুকটাক খরচ আছে না। শম্পা খুবই লজ্জিতভাবে হাসানের দিকে তাকাচ্ছে। লিটন বলল, হাসান মিষ্টি এনেছে, ভেতরে দিয়ে এসো, বাচ্চারা খাক। আর শোনো, তুমি হাসানের সঙ্গে 2-1 কথা বলো, এমন মূর্তির মতো বসে আছো কেন? শম্পা আরো লজ্জিত হয়ে বলল, আমি শাড়িটা পরে আসি। আর শোনো, তুমি এই 4 দিন আসোনি কেন? মানুষের কাজকর্ম থাকে না। শম্পা হাসানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে লিটনের দিকে তাকিয়ে বলল, গতকাল তোমার মেসে গিয়েছিলাম, তুমি ছিলে না, কেউ তোমাকে বলেনি? কি আশ্চর্য, তুমি মেসে উপস্থিত হলে কোন আন্দাজে? তোমাকে না বলেছি আজে বাজে জায়গায় থাকি, কখনো যাবে না। কেন তুমি 4 দিন আসলে না? শম্পার চোখে পানি এসে গেছে। একটু আগে যে মেয়ে শাড়ি হাতে আনন্দে ঝলমল করছিল, এখন সে প্রায় বাচ্চাদের মতোই কাঁদছে। হাসান খুব অস্বস্তিতে পড়ে গেল, আবার তার খুব ভালোও লাগছে। তার মন বলছে লিটনের সব সমস্যার সমাধান হবে, তাদের দুজনের সুন্দর সংসার হবে, সেই সংসারে চাঁদের মতো খোকাখুকু আসবে। ভালোবাসার পবিত্র অশ্রু প্রকৃতি কখনো অবহেলা করে না। লিটন খুবই বিব্রত বোধ করছে। তার অসহায় মুখ দেখেও হাসানের মায়া লাগছে। এদের দুজনের মাঝখানে এখন তার আর থাকা ঠিক না, তার সরে যাওয়া উচিত। কিন্তু এই সুন্দর আনন্দময় দৃশ্য দেখার লোভ সামলানো যাচ্ছে না। লিটন বলল, শম্পা তুমি যাও তো, শাড়িটা পরে আসো। আর শোনো, প্লেটে করে হাসানকে একটু মিষ্টি দিও, ওর মিষ্টি ওকে খাইয়ে দিই, বেলপাতায় বেল পূজা। শম্পা শাড়ি হাতে ভেতরে চলে গেল। লিটন বলল, হাসান, আমার বউকে কেমন দেখলি? সুন্দর, খুব সুন্দর। ছেলে মানুষ, বয়স অবশ্য কম, জুন মাসে 18 হবে। এই কদিন আসেনি, কেঁদে কেটে কি সিন ক্রিয়েট করলো দেখলি? তুই থাকায় রক্ষা, নয়তো আরও হইচই করত। তুই এক কাজ কর লিটন, বউকে নিয়ে আজ সারাদিন ঘুরে বেড়া, কিছু টাকা তো আছেই। কোথায় ঘুরব? জাদুঘর, চিড়িয়াখানা, কিংবা এক কাজ কর, সদরঘাটে গিয়ে একটা নৌকা ভাড়া কর,
বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবি, কিছু খাবার দাবার সঙ্গে নিবি, আর একটা ফ্লাস্কে করে চা। নৌকা ভাড়া কত জানিস? ঘন্টা হিসেবে ভাড়া, 50 টাকা করে ঘন্টা। নৌকায় বসে দুজনে গল্পগুজব করবি। মাঝি বেটা তো সব শুনবে। শুনুক, অসুবিধে কি? তুইও চল আমাদের সঙ্গে। আরে না, আমি না, পুরো ব্যাপারটাই দুজনের। শম্পার চুল কত লম্বা দেখেছিস? হ্যাঁ, খুব লম্বা চুল। সেদিন কি বলল শোন, ফট করে বলল, আমি যদি তার সঙ্গে কোনোদিন ঝগড়া করি সে তার চুল কেটে ফেলবে। যা সেন্সিটিভ স্বভাব! কেটে ফেলবে তো বটেই, আমি খুব ভয়ে ভয়ে থাকি। লিটন তৃপ্তির হাসি হাসছে। হাসান মুগ্ধ হয়ে লিটনের হাসি দেখছে। না, শম্পা মেয়েটা ভাগ্যবতী। সে তার এক জীবনে অসংখ্যবার স্বামীর সুন্দর হাসি দেখবে। হিসামুদ্দিন সাহেব বাথরুমে ঢুকে কল ছাড়লেন। তখন হঠাৎ তার মনে হল ভূমিকম্প হচ্ছে, পৃথিবী দুলছে। অস্পষ্ট কাঁপুনি, আশ্চর্য কাণ্ড, সেই কাঁপুনি তার শরীরের প্রতিটি কোষে ঢুকে যাচ্ছে, শরীরও কাঁপছে। ব্যাপারটা কি? তিনি এক হাতে বেসিন ধরে ভূমিকম্পের ধাক্কা সামলালেন। ভূমিকম্পের সময় ঘর বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় ছুটে যেতে হয়। তার পা জমে গেছে। তিনি বাথরুম থেকে বেরোবার আশা ছেড়ে দিলেন। বের হওয়া এখন অসম্ভব। তাকে যেতে হবে দরজা পর্যন্ত, দরজার লক খুলতে হবে, অথচ পা জমে আছে। ভূমিকম্পের দুলনি আরও বাড়ছে, তার শরীরের দুলনিও বাড়ছে। তিনি ভাঙা গলায় ডাকলেন, চিত্রলেখা, চিত্রলেখা। নিজের গলা থেকে আওয়াজ বের হচ্ছে কিনা তাও তিনি বুঝতে পারছেন না। চারদিক থেকে ঝমঝম শব্দ হচ্ছে। সবাই যেন টিনের থালা বাসন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তিনি আবারও ডাকলেন, চিত্রলেখা। কেউ কি আজান দিচ্ছে? তিনি আজানের শব্দও শুনছেন। মহাপ্রাকৃতিক বিপদে মানুষ আজান দেয়। আজান কে দিচ্ছে? মোতালেব। বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। কে যেন মিষ্টি গলায় বলছে, বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা। কে ডাকছে? চিত্রলেখা। তার গলা তো এমন না, মনে হচ্ছে 10 বছরের কোনো বালিকা। বাবা, কি হয়েছে তোমার? ভূমিকম্প হচ্ছে রে মা। দরজাটা খোলো তো বাবা। আমি নড়তে পারছি না রে। খোলা কল দিয়ে ছড়ছড় শব্দে পানি পড়ছে। বাথরুমের আলো উজ্জ্বল হচ্ছে, আবার কমে যাচ্ছে। হিসামুদ্দিন বুঝতে পারছেন তার বাথরুমের দরজার পাশে অনেকেই ভিড় করেছে। দরজায় শব্দ হচ্ছে, তারা বোধহয় দরজা ভাঙার চেষ্টা করছে। সেই চেষ্টা বাদ দিয়ে তাদের উচিত নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় কারো দিকে তাকাতে হয় না। পিতা মাতা, পুত্র কন্যা, স্ত্রী, কারো দিকেই না। শুধুই নিজেকে বাঁচানো। তার মধ্যে দোষের কিছু নেই। প্রকৃতি মানুষের ডিএনএ কোডে এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছে। প্রকৃতির মমতা তার সৃষ্টির জন্যে। প্রকৃতি জানে মহাবিপদের সময় যদি একে অন্যকে বাঁচানোর চেষ্টা করতে থাকে তাহলে কেউ বাঁচবে না। কাজেই প্রকৃতি এই বিধান ডিএনএতে ঢুকিয়ে দিয়েছে, যে বিধানে ভয়ঙ্কর বিপদে মানুষের সব চিন্তা নিজের দিকে কেন্দ্রীভূত হয়। কিন্তু এরা এমন করছে কেন? এরা কেন ছুটে গিয়ে মাঠে কিংবা ফাঁকা রাস্তায় দাঁড়াচ্ছে না? টিনের থালা বাসন পেটানোর বা অর্থ কি? আনন্দের কোনো ব্যাপার তো নয় যে ঘণ্টা বাজাতে হবে। বাথরুমের দরজা ভাঙা হয়েছে। দরজার ওপাশে উদ্বিগ্নমুখী অনেকেই দাঁড়িয়ে। মোতালেব, রহমতুল্লাহ, চিত্রলেখা। চিত্রলেখা বাথরুমে ঢুকে বাবার হাত ধরল, পানির ট্যাপ বন্ধ করল। হিসামুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে। চিত্রলেখা বলল, ভূমিকম্প হচ্ছে না বাবা। তোমার শরীর খারাপ করেছে, মনে হয় প্রেশার সাডেন শুট করেছে। তুমি কি আমার হাত ধরে হাঁটতে পারবে, নাকি কোলে করে নিতে হবে? হাঁটতে পারবো। এসো তাহলে। পা আটকে গেছে, পা নাড়াতে পারছি না। কোনো অসুবিধা নেই, আপাতত পা না নাড়ালেও চলবে। তোমাকে কোলে করে নেবার ব্যবস্থা করছি। হিসামুদ্দিন সাহেব খুবই বিস্মিত হচ্ছেন। কল বন্ধ করা হয়েছে, অথচ এখনো পানি পড়ার ছড়ছড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে শব্দটা মাথার ভেতরে ঢুকে পড়েছে।
অনন্তকাল এই শব্দ মাথার ভেতরে হতেই থাকবে। একঘেয়ে শব্দের জন্য হিসামুদ্দিন সাহেবের কেমন ঘুমও পেয়ে গেছে, যন্ত্রণাময় ঘুম। প্রবল জ্বরের সময় এই ধরনের ঘুম পায়। ঘুম হচ্ছে, অথচ সব শারীরিক যন্ত্রণা টের পাওয়া যাচ্ছে, সবার কথাবার্তা শোনা যাচ্ছে, এরকম। হিসামুদ্দিন সাহেব শুয়ে আছেন নিজের খাটে। ঘর অন্ধকার, জানালার সব পর্দা টেনে দেয়া, মাথার উপর ফ্যান ঘুরছে। দিনের শুরুটা ঠান্ডা, ফ্যানের বাতাসে তার শীত শীত লাগছে। গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিতে কি চিত্রলেখাকে বলবেন? শীত শীত ভাবটা যে তার খুব খারাপ লাগছে তা না, মাঝে মাঝে শুধু একটু কাঁপুনি হচ্ছে। শরীরটা কেমন লাগছে বাবা? ভালো। তোমার ব্লাড প্রেশার এখন অনেকখানি কমেছে, তবে পালস রেট এখনও হাই, মিনিটে 98। তবে রেগুলার হয়েছে, আগে খানিকটাই ইরেগুলার ছিল। তোমাকে ট্রাঙ্কুলাইজার দিয়েছি, ঘুম হবে কিংবা খানিকটা তন্দ্রার মতো হবে। তোমার থরো চেকআপের একটা ব্যবস্থা আমি করছি। পায়ের বুড়ো আঙুলটা নাড়াতে পারো কিনা একটু দেখো তো। হিসামুদ্দিন পায়ের বুড়ো আঙুল নাড়ালেন। চিত্রলেখা বলল, গুড। এখন ব্রেকফাস্ট করো, হালকা কিছু খাও, দুধ, সিরিয়াল, আধ কাপ ফলের রস, আর 1 কাপ আগুন গরম চা। তুই তো সত্যিকার ডাক্তারদের মতো কথা বলছিস। আমি তো সত্যিকারের ডাক্তারই। আমি এখন একটু বের হব, 1 ঘন্টার মধ্যে ফিরব। তোমার কানে যে যন্ত্রণা হচ্ছিল সেটা কি এখনো হচ্ছে? না। এক্সেলেন্ট। কাঁপছে কেন? তোমার শীত লাগছে? একটু মনে হয় লাগছে। গায়ে চাদর দিয়ে দেব? না, আমি রহমতুল্লাহকে তোমার নাস্তা দিয়ে যেতে বলেছি। কটা বাজে? এখন বাজছে 8:35। আজ 11টার সময় আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। শুধু আজ না বাবা, আগামী 1 সপ্তাহ তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তুমি বিছানায় শুয়ে রিল্যাক্স করবে, গল্প করবে, বইটই পড়বে। আজ 11টায় যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ক্যান্সেল করা যাবে না। সব অ্যাপয়েন্টমেন্টই ক্যান্সেল করা যায় বাবা। মৃত্যুর সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট থাকে সেটাকেও পেছনের ডেটে সরানোর জন্য আমরা আছি, ডাক্তাররা। সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয় না। আজ হয় না, কিন্তু একদিন হবে। মানুষ অমরত্বের কৌশল জেনে যাবে। এজিং প্রসেস, বৃদ্ধ হবার যে প্রক্রিয়াটা, জানার চেষ্টা হচ্ছে। যেদিন পুরোপুরি জেনে যাবে ব্যাপারটা কি, সেদিনই দেখবে মৃত্যু জয় করার চেষ্টাও শুরু হবে। ভালো। 3000 সনের মানুষের অমর হবার সম্ভাবনা অনেক বেশি। হিসামুদ্দিন সহজ গলায় বললেন, 3000 সনের মানুষ তাহলে খুব দুঃখী হবে। মৃত্যুর আনন্দ থেকে তারা বঞ্চিত হবে। চিত্রলেখা অবাক হয়ে বলল, মৃত্যুর আবার আনন্দ কি? আনন্দ তো মা আছেই। আমরা জানি একদিন আমরা মরে যাব, তাই পৃথিবীটা আরো সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনো এত সুন্দর লাগতো না। তুমি ফিলোসফারদের মতো কথা বলছো বাবা। আর বলবো না, খিদে লেগেছে, নাস্তা দিতে বল। আর শোন, দুধ সিরিয়াল খাবো না, দুধ চিড়া খাবো। দুধ চিড়াও না, দই চিড়া। পানিতে ভিজিয়ে চিড়াটাকে নরম করে, টক দই, সামান্য লবণ, কুচি কুচি করে আধটা কাঁচামরিচ, এটাই হচ্ছে আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার। তুমি যেভাবে বলছো আমারও খেয়ে দেখতে ইচ্ছে করছে। এক কাজ করলে কেমন হয়, আগামীকাল আমরা এই নাস্তাটা খাবো, আজকে আমার মতো খাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। রহমতুল্লাহ ঠিক 10টার সময় 2টা ট্যাবলেট দেবে, তুমি হাসি মুখে খেয়ে নেবে। ঠিক আছে, হাসি মুখেই খাবো। হিসামুদ্দিন সাহেব নাস্তা খেলেন। রহমতুল্লাহ তাকে খাটে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। একটু দূরে দাঁড়িয়ে ভীত চোখে তাকিয়ে আছে। সাধারণত তিনি তার নাস্তা বা খাবার একা একা খান। কেউ পাশে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি লাগে। আজও লাগছে, কিন্তু তিনি কিছু বললেন না। রহমতুল্লাহ, জি স্যার। কাল দই চিড়া খাবো। জি আচ্ছা স্যার। দই চিড়া আমার বাবার খুব প্রিয় খাবার। হিসামুদ্দিনের ভুরু কুঁচকে গেল। তিনি ঠিক কথা বলছেন না। দই চিড়া তার বাবার প্রিয় খাবার না। গরিব মানুষদের কোনো প্রিয় খাবার থাকে না, খাদ্যদ্রব্য মাত্রই তাদের প্রিয়।
তার বাবা যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, কিছু খেতে পারতেন না, তখন বলেছিলেন, দই চিড়া দে, দই চিড়া বলকারক, খেতেও ভালো। সেই দই চিড়ার ব্যবস্থা হয়নি। তার বাবার বিচিত্র ধরনের অসুখ হয়েছিল, অসহ্য গরম লাগত। কাপড় ভিজিয়ে গায়ে জড়িয়ে হাওয়া করেও সেই গরম কমানো যেত না। রাতে ঘরে ঘুমোতে পারতেন না। বারান্দায় হাওয়া বেশি খেলে বলে বারান্দায় শুইয়ে রাখা হতো। এক রাতে অবস্থা খুব খারাপ হলো। কবিরাজের কাছ থেকে মকরধ্বজ এনে খাওয়ানো হলো। সেই ওষুধের নাকি এমনই তেজ যে খাওয়া মাত্র মরা রোগী লাফ দিয়ে বিছানায় উঠে বসে। মকরধ্বজ খাওয়ার পর তার অবস্থা আরও খারাপ হলো। তিনি ছটফট করতে লাগলেন। মাঝে মাঝে ছটফটানি কমত। তখন তিনি বলতেন, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আরো জোরে হাওয়া কর, আরো জোরে। রাত 2টার দিকে তার জ্বলনি বোধহয় একটু কমল। তিনি ক্লান্ত ভঙ্গিতে বললেন, আজ মৃত্যু হবে কিনা বুঝতে পারছি না। চাঁদনি রাত ছিল, মরণ হলে খারাপ ছিল না। শরীরের জ্বলনিটা কমত, জ্বলনি আর সহ্য হয় না। দুর্ভাগাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। তার শেষ ইচ্ছাও পূর্ণ হয়নি। তিনি মারা যান পরের রাতে। সে রাতে আকাশ মেঘে ঢাকা ছিল, চাঁদ বা তারা কোনোটাই ছিল না। আচ্ছা, তিনি কি তার বাবাকে গ্ল্যামারাইজ করার চেষ্টা করছেন না? একজন দুষ্ট প্রকৃতির লোককে দুঃখী, মহৎ এবং সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ব্যাপারটা আসলে সেরকম না। তার বাবা ছিলেন চোর, অসৎ প্রকৃতির মানুষ, সর্বরকম দায়িত্ব জ্ঞানহীন একজন দুর্বল মানুষ। দুর্বল মানুষদের চরিত্রও দুর্বল থাকে। তার চরিত্রও দুর্বল ছিল। তার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিয়েও করেছিলেন। সেই মেয়েকে অবশ্য ঘরে আনেননি। তবে সেই নষ্ট মেয়ের গর্ভের একটি সন্তানকে ঘরে স্থান দিয়েছিলেন। এই ঘটনার চিত্রলেখাকে বলা হয়নি, হাসানকেও বলা হয়নি। তিনি পাশ কাটিয়ে গল্প বলেছেন, এটা ঠিক হয়নি। রহমতুল্লাহ, জি স্যার। তুমি হাসানকে একটু খবর দাও। জি আচ্ছা স্যার। পান দিতে বলো, চা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, জর্দা ছাড়া পান। দিচ্ছি স্যার। একটা পাতলা চাদর আমার গায়ে দিয়ে দাও, শীত লাগছে। ফ্যান বন্ধ করে দেব স্যার? না, ফ্যান বন্ধ করতে হবে না। হিসামুদ্দিন চোখ বন্ধ করলেন। বেশ ভালো ঠান্ডা লাগছে। তার বাবা মৃত্যুর সময় অসহ্য গরমে ছটফট করেছেন, আর তিনি নিজে হয়তো শীতে কাঁপতে কাঁপতে মারা যাবেন। তার বাবার কোনো স্বাদই পূর্ণ হয়নি, তার নিজের প্রতিটি স্বাদ পূর্ণ হয়েছে। তিনি যদি চান তার মৃত্যু হবে জ্যোৎস্না দেখতে দেখতে, তাহলে হয়তোবা কৃষ্ণপক্ষের রাতেও পূর্ণচন্দ্র দেখা যাবে। স্যার? পানি এনেছি স্যার। পানি খাবো না, নিয়ে যাও। আরেকটা পাতলা চাদর দাও, শীত বেশি লাগছে। জি আচ্ছা স্যার। তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি চলে যাও। রহমতুল্লাহ চলে গেল না। ঘর থেকে বের হয়ে গেল ঠিকই, তবে দাঁড়িয়ে রইল দরজার উপাসে। মনে হয় তার প্রতি চিত্রলেখার এই ধরনের নির্দেশ আছে। হিসামুদ্দিন চোখ বন্ধ করে আছেন। পানিতে ডুবে যারা মারা যায়, সমগ্র জীবনের ছবি তাদের চোখের ওপর দিয়ে ভেসে যায়। খাটে শুয়ে যাদের মৃত্যু, তাদের চোখের উপর দিয়ে কি কিছু ভাসে? যাপিত জীবনের খণ্ডচিত্র। রহমতুল্লাহ আবার ঘরে ঢুকেছে। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জিত এবং কিঞ্চিত ভীত। কিছু বলবে? হাসান সাহেবকে খবর দেওয়া হয়েছে স্যার। ভালো, ভেরি গুড। সে এলে তাকে সরাসরি এখানে নিয়ে আসবে। জি আচ্ছা। আপা এই ওষুধ দুটো দিয়ে গেছেন, 10টার সময় আপনাকে খাওয়াতে বলেছেন। দাও। হিসামুদ্দিন ট্যাবলেট দুটো গিলে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার ঝিমুনির মতো এসে গেল। তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। হাসান অনেকক্ষণ থেকে বসে আছে। তাকে চা স্যান্ডউইচ দেয়া হয়েছে। বলা যেতে পারে খানিকটা আদর যত্নই করা হচ্ছে। অন্য সময় এর চেয়ে দীর্ঘ সময় বসে থাকলেও চাটা কিছুই দেওয়া হয় না। হিসামুদ্দিন সাহেব খুব অসুস্থ, এই খবরটা তাকে দেওয়া হয়েছে। অসুস্থতার ফলে তাকে এখানে ডেকে আনার কারণটা
সে ধরতে পারছে না। গুরুতর অসুস্থ মানুষ লয়ারদের সঙ্গে কথা বলতে চায়, বিষয় সম্পত্তির বিলে ব্যবস্থা করে, কেউ কেউ মৌলানা ডেকে এনে তবা করেন, পরকালে নির্ভয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে তওবার ব্যাপারটা নিম্নবিত্তের মানুষদের ক্ষেত্রেই বেশি ঘটে। হিসামউদ্দিন সাহেবদের মতো অকল্পনীয় বিত্তের মানুষেরা তওবা করেন না। হাসান সাহেব, হাসান প্রায় লাফিয়ে উঠল। হিসামউদ্দিন সাহেবের মেয়ের চিত্রলেখা দরজা ধরে দাঁড়িয়েছে। মেয়েটিকে আজ খুব বিষণ্ণ লাগছে। বাবার অসুখের ব্যাপারে সে হয়তো চিন্তিত। ম্যাডাম, সালাম আলাইকুম। আমাকে ম্যাডাম ডাকবেন না তো, শুনতে কুৎসিত লাগে। নাম ধরে ডাকবেন, চিত্রলেখা, কোনো সমস্যা নেই। চা খাওয়া হয়েছে? জি। বাবা অসুস্থ শুনেছেন বোধহয়? হ্যাঁ, শুনেছি। অসুখ যতটা সহজ ভেবেছিলাম তত সহজ না, বেশ জটিল। আমি বেশ চিন্তিতই আছি। ভালো কোনো ক্লিনিকে তাকে ট্রান্সফার করলে ভালো হতো। আমি ক্লিনিক খুঁজে বেড়ালাম, কোনোটাই পছন্দ হচ্ছে না। ক্লিনিকের সুযোগ সুবিধা কী আছে জানতে চাইলে ওরা বলে এসি আছে, কালার টিভি আছে, ফ্রিজ আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে। চিকিৎসার ব্যবস্থা কি তা বলে না। কি হয়েছে স্যারের? ব্লাড প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করছে, পালস ইরেগুলার। তার এখন দরকার কনসিস্টেন্ট মনিটরিং। কোনো হাসপাতালে কি ভর্তি করাবেন? ঢাকা মেডিকেল কলেজ বা পিজি? এখনও বুঝতে পারছি না। আজকের দিনটা দেখে আগামীকাল ডিসিশন নেব। আপনি আসুন, বাবার ঘুম ভেঙেছে, তার সঙ্গে কথা বলুন। উনি আমাকে কেন ডেকেছেন বলতে পারেন? লাইফ স্টোরি সম্ভবত বলবেন। এখন কি ওনার কথা বলা ঠিক হবে? আমি কোনো অসুবিধা দেখছি না। কথা বলে উনি যদি আনন্দ পান তাহলে কথা বলাই উচিত। উনি যে গুরুতর অসুস্থ এটা আমি ওনাকে বুঝতে দিতে চাইছি না। আমার কথা বুঝতে পারছেন তো? জি। বাবা যে আপনাকে গল্প বলেন তার পেছনের কারণটা কি আপনি ধরতে পেরেছেন? না। বাবা যা করছেন তা হলো এক ধরনের কনফেশন। খ্রিস্টানরা যখন কোনো অপরাধ করে তখন তারা পাদ্রীদের কাছে কনফেশন করে। বাবা যা করছেন তাও এক ধরনের কনফেশন। উনি তো কোনো অপরাধ করেননি। অপরাধ না করেও কেউ কেউ নিজেকে অপরাধী ভাবে। বাবার মা বাবা ভাই বোন হতদরিদ্র ছিলেন, অনেকেই মারা গেছেন বিনা চিকিৎসায়। যারা বেঁচে আছেন তাদের অবস্থা শোচনীয়। মাঝখান থেকে বাবা হয়ে গেলেন বিলিয়নিয়ার। এই কারণেই তিনি হয়তো নিজেকে অপরাধী ভাবেন। মানুষ অতি বিচিত্র প্রাণী হাসান সাহেব। কি ঠিক বলেছি না? জি। আপনার কথাবার্তা তো দেখছি জি আর জিনাতেই সীমাবদ্ধ। হড়বড় করে কথা বলার অভ্যাস করুন তো। হড়বড় করে যারা কথা বলে তাদের মন সবসময় প্রফুল্ল থাকে। এটা হচ্ছে রিসেন্ট ফাইন্ডিং, নিউজ উইকে উঠেছে। হাসান চুপ করে রইল। চিত্রলেখা বলল, বাবার অপরাধবোধের আরেকটা বড় কারণও আছে। তিনি তার আত্মীয় স্বজনদের কোনো সাহায্য করেননি। কেউ কেউ সাহায্যের জন্য এসেছিল, তাদের দূর দূর করে তাড়িয়েছেন। ও, বাবার অনেক কিছু আমি বুঝতে পারি না, এই ব্যাপারটিও পারিনি। বুঝতে বোধহয় কোনোদিন চেষ্টাও করেননি। ঠিকই বলেছেন, চেষ্টাও করিনি। আমার উচিত ছিল বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা, আমি সেটাও করিনি। বাবা যেমন পৃথিবীতে একা, আমিও একা। আমার খুব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমার কথা বলার মানুষ নেই। এই যে আপনার সঙ্গে কথা বলছি আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে বলুন তো? বলতে পারছি না। কারণ আপনি বাবার খুব পছন্দের মানুষ। কি করে বললাম বলুন তো? জানি না। কাল রাতে খেতে বসে বাবা হঠাৎ বললেন, হাসানকে একদিন আমাদের সঙ্গে খেতে বলি। আমি বললাম, বেশ তো, বলো। উনি তৎক্ষণাৎ বললেন, না থাক। বাবার সমস্যা কি জানেন? তার সমস্যা হচ্ছে তিনি যাদের পছন্দ করেন তাদের কখনো তা জানান না। তার পছন্দ এবং অপছন্দ দুটো ব্যাপারই খুব গোপন। আমি বোধহয় বকবক করে আপনার মাথা ধরিয়ে দিয়েছি। চলুন বাবার ঘরে যাই।
হাসানকে দেখে হিসামুদ্দিন বললেন, তোমার কি হয়েছে হাসান? হাসান হকচকিয়ে গেল। সে রোগীর ঘরে ঢুকেছে, রোগী তাকে দেখে বলছেন, তোমার কি হয়েছে? কিছু হয়নি স্যার। তোমাকে মৃত মানুষদের মতো দেখাচ্ছে। আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমার কাছে তো মনে হচ্ছে ভালোই আছি, কিন্তু আমার মেয়ের মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই। ডাক্তাররা যখন রোগীর সামনে অতিরিক্ত রকমের হাসি খুশি থাকার চেষ্টা করে, তখন বুঝতে হয় সামথিং ইজ রং। দাঁড়িয়ে আছো কেন, বসো। হাসান বসল। হিসামুদ্দিন সাহেব আগ্রহের সঙ্গে বললেন, আমার বাবা প্রসঙ্গে নানান সময় তোমাকে নানান কথা বলেছি। আমার কথা শুনে তার একটা ছবি নিশ্চয়ই তোমার মনে তৈরি হয়েছে। ছবিটা কেমন? ছবিটা স্যার খুবই সুন্দর। আপনার বাবাকে আমার অসাধারণ মানুষ বলে মনে হয়। হিসামুদ্দিন শান্ত গলায় বললেন, উনি খুবই সাধারণ মানুষ, ভণ্ড টাইপের মানুষ, মিথ্যাবাদী, চোর, স্বার্থপর, অলস। যে কটি খারাপ গুণ মানুষের থাকা সম্ভব সবকটি তার মধ্যে ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। সেই ঘরে তার একটি ছেলে হয়েছিল। ওই মহিলা বাবাকে এক পর্যায়ে ছেড়ে চলে যান। আমি কি বলছি মন দিয়ে শুনছ তো? জি স্যার, শুনছি। বাবা ওই মহিলার গর্ভজাত সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু তাকে দু চোখে দেখতে পারতেন না। তার অন্য সন্তানরাও দেখতে পারত না। কেউ তার সঙ্গে রাতে ঘুমোতো না। সে ঘুমোতো একা একা। সে জ্বরে ছটফট করলে কেউ এসে মাথায় হাত দিয়ে জ্বর দেখত না। বাবার অপরাধের প্রায়শ্চিত্ত সেই ছেলেটা সারা জীবন করেছে। তোমার বুদ্ধি কেমন হাসান? আমার বুদ্ধি স্যার মোটামুটি পর্যায়ের। মোটামুটি পর্যায়ের বুদ্ধি দিয়েও তুমি আশা করছি বুঝতে পারছো সেই ছেলেটি কে? পারছ না? জি স্যার, পারছি। এখন বলো, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? তোমার সমস্যা কি? তেমন কোনো সমস্যা আমার নেই স্যার। সমস্যা থাকলে বলতে পারো। বিত্তবান মানুষেরা নিজের সমস্যার সমাধান করতে না পারলেও অন্যের সমস্যার সমাধান করতে পারেন। হাসান কিছু বলল না, চুপ করে রইল। একবার তার ইচ্ছা করছিল বলে ফেলে, স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। বলতে লজ্জা লাগল। একজন অসুস্থ মানুষকে চাকরির কথা বলা যায় না। লিটনের কথা কি সে স্যারকে বলবে? নিজের কথা বলা না গেলেও অন্যের কথা নিশ্চয়ই বলা যায়। আমার এক বন্ধুর জন্য কি স্যার আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? তোমার বন্ধু? জি স্যার, খুব ভালো ছেলে। কি করে বুঝলে খুব ভালো ছেলে? আমি তাকে স্কুল জীবন থেকে দেখছি। ও খুব কষ্টে আছে, বিয়ে করে খুব ঝামেলায় পড়েছে। চাকরি নেই বাকরি নেই, বিয়ে করে ফেলল। ও তো বোকা। বোকাদের সমস্যার সমাধান করতে নেই। বোকাদের সমস্যা নিজের ঘাড়ে নিলে কি হয় জানো হাসান? জি না। তখন নিজের সমস্যার সঙ্গে বোকার সমস্যাও যুক্ত হয়। হাসান চুপ করে গেল। হিসামুদ্দিন বললেন, তোমার বন্ধুর নাম কি? লিটন। ভালো নাম কি? হামিদুর রহমান। পড়াশোনা? MA পাস। কত টাকা বেতনের চাকরি হলে তোমার বোকা বন্ধুর সমস্যার সমাধান হয়? মাসে 1000-5 পেলেই ওরা মহা খুশি হবে। একটা কিছু পেলেই হয় স্যার। তুমি একটা কাগজে তার নাম ঠিকানা লিখে মোতালেবের কাছে দিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। হাসান লক্ষ্য করল হিসামুদ্দিন সাহেব হাসছেন। এই মানুষটাকে সে খুব কম হাসতে দেখেছে। উনি হাসছেন কেন? হাসান। জি স্যার। তুমি বরং আজ যাও। এখন আবার কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। স্যার আমি কাল এসে খোঁজ নিয়ে যাব। কাল এসে খোঁজ নিতে হবে না। তোমার সঙ্গে যেমন কথা আছে তেমনি আসবে, বুধবার বিকেল 3টায়। জি আচ্ছা স্যার।
পরের বুধবার বিকাল 3টায় এসে হাসান জানতে পারল হিসামুদ্দিন সাহেব আজ দুপুরের আগে মারা গেছেন। বাড়ি ভর্তি মানুষ, কম্পাউন্ডের ভেতরে এবং বাইরে প্রচুর মানুষ। হাসান গেট থেকেই বিদায় হল। একবার মুহূর্তের জন্য তার ইচ্ছে হল সে চিত্রলেখার সঙ্গে দেখা করে, সান্ত্বনার দুটো কথা বলে। পর মুহূর্তেই মনে হল সান্ত্বনার কথা সে জানে না এবং চিত্রলেখার মতো মেয়েদের সান্ত্বনার দরকার নেই। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।